আসসালামু আলাইকুম। আজ ৮ মে ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। রাফাল ধ্বংসের তথ্য ফাঁস করে ভারতকে লজ্জায় ডুবালো ফ্রান্স। ভারতের বিরুদ্ধে হুঙ্কার ভাইরাল। আক্রান্ত হলে চীনকে পাশে পাবে বাংলাদেশ। এবার বিস্তারিত। শুরুতেই পাকিস্তান ভারত যুদ্ধ প্রসঙ্গ। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। পাকিস্তান বিমান বাহিনী দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারতের 5টি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। পাকিস্তানের দাবি তারা ভারতীয় বিমান বাহিনীর গর্ব 3টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এই দাবি অস্বীকার করে ভারত। এমনকি ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমও যুদ্ধবিমান ধ্বংসের কথা জানালেও পরে সেই সংবাদ মুছে ফেলে। ফলে আসলেই ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তবে এর মধ্যেই এবার রাফালের নির্মাতা দেশ ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন যে আসলেই রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় বিমান বাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংসের কোনো ঘটনা ঘটল। সিএনএনকে ফরাসি কর্মকর্তা আরও জানান, শুধু একটি নয়, আরও রাফাল ভূপাতিত হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে ফ্রান্সের কর্তৃপক্ষ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে বিমান ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে তার ধ্বংসাবশেষে একটি ফরাসি প্রস্তুতকারকের লেবেল দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি যে রাফাল জেটের অংশ তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। রাফাল জেটের নির্মাতা দাসো এভিয়েশন এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। রাফাল একটি 10 টন ওজনের টুইন ইঞ্জিন মাল্টিরোল যুদ্ধবিমান। এটি 30 মিমি কামান, এয়ার টু এয়ার মিসাইল, লেজার নির্দেশিত বোমা ও ক্রুজ মিসাইলে সজ্জিত। ভারত তার বিমান বাহিনীর জন্য মোট 36টি রাফাল জেট কিনেছিল ফ্রান্সের দাসো এভিয়েশন থেকে। এই ঘটনার আগে পর্যন্ত এগুলোর কোনোটি যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়নি। পাকিস্তানের হামলায় রাফাল ধ্বংসের ঘটনা ফরাসি গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করলেও দেশটির সামরিক বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভারতের মধ্যরাতের অপারেশন সিঁদুর নামক ক্ষেপণাস্ত্র হামলার পর যখন সীমান্তে যুদ্ধাবস্থা, তখন পাকিস্তানের রাজনীতিতে উঠেছে নতুন ঝড়। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পুরনো একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যা ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে জোর চাঞ্চল্য। ফেসবুকে ইমরানের অফিসিয়াল পেজ থেকে প্রকাশিত ভিডিওটি ছিল 2019 সালে জাতিসংঘে দেওয়া তার ভাষণ, যেখানে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনার পটভূমিতে তিনি বলেছিলেন, যদি সাধারণ যুদ্ধ শুরু হয় তাহলে ছোট দেশ কি করবে? আত্মসমর্পণ, না তারা লড়বে? আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা শেষ পর্যন্ত লড়ব। ইমরান খানের ভাষ্যমতে, যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ শেষ পর্যন্ত লড়াই করে তখন এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এই ভিডিওর সঙ্গে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ভারতের সম্প্রসারণবাদী হুমকির মুখে আজ আমাদের দরকার এক নির্ভীক নেতা। ইমরান খানই সেই নেতা যিনি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন। এখনই সময় তাকে মুক্তি দিয়ে পরামর্শ নেওয়ার। মঙ্গলবার মধ্যরাতে ভারত অপারেশন সিঁদুর নামে একটি ঝটিকা অভিযানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে এবং আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ, বাগ ও কোটলি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই পরিস্থিতিতে ইমরান খানের মুক্তির দাবি নতুন মাত্রা পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইমরান খানের নেতৃত্বে দেশ ঐক্যবদ্ধ হতে পারে কিনা এটাই এখন বড় প্রশ্ন। এছাড়া পাকিস্তানে ইমরান খানের দল পিটিআইয়ের নেতারা ইতোমধ্যে তার মুক্তির দাবিতে সরব হয়েছেন। 12টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এই ঘটনায় এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 4 জন পাকিস্তানি সেনা সদস্য। পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, এক রাতে অন্তত 12টি ভারতীয় ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছে এবং সেগুলোকে তারা একাধিক স্থানে গুলি করে নামাতে সক্ষম হয়েছে। এই ঘটনায় এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং 4 জন পাক সেনা আহত হয়েছেন।
পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, গত রাতে ভারত ফের আগ্রাসী মনোভাব দেখিয়েছে, একাধিক জায়গায় ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করেছে। তিনি আরও জানান, এর মধ্যে একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে। তবে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সেনাবাহিনী যথাযথ পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং এখনও অভিযান অব্যাহত রয়েছে। লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে ভারতীয়দের অবস্থানকে ব্যঙ্গ করে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, হা হা হা, এটাই বাস্তব, এবার নিউ ইয়র্ক টাইমসকেও গুজব বলবে ভারতীয়রা। তার এই মন্তব্যের প্রেক্ষিতে জানা যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে ভারত পাকিস্তানের অভ্যন্তরে সামরিক হামলা চালালেও এতে ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই ঘটনার ফলে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে গেছে। এবার দেশের খবর। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খুলনার নিকটস্থ পশুর নদীর তীরে 1950 সালে প্রতিষ্ঠিত মংলা বন্দর এখন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হিসেবে পরিচিত। বন্দরে 5টি জেটি এবং 22টি নোঙর পয়েন্টে বর্তমানে সর্বোচ্চ 47টি জাহাজ একযোগে নোঙর করতে সক্ষম। তবে কালের পরিক্রমায় আঞ্চলিক বাণিজ্যের প্রসারে এবং বৈশ্বিক লজিস্টিক্স প্রতিযোগিতায় আরও সক্ষমতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকার বন্দরের আধুনিকায়নে এক বৃহৎ মেগা প্রকল্প হাতে নিয়েছে। সাম্প্রতিক সময়ে এই উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চীনের সঙ্গে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্দরটি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে রূপ নিতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ব্যবহারকারী ও অংশীজনরা। মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান জানিয়েছেন, 2025 সালের 25 মার্চ চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে মংলা বন্দর কর্তৃপক্ষ একটি সরকারি থেকে সরকারি ভিত্তিতে চুক্তি স্বাক্ষর করে। এর আগেই 2 ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি প্রকল্পটি অনুমোদন দেয়। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে 4,800 কোটি 22 লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার সরবরাহ করবে 475 কোটি 32 লাখ টাকা এবং বাকি 3,592 কোটি 90 লাখ টাকা চীনের ঋণ সহায়তা হিসেবে আসবে। চুক্তির আওতায় বন্দরের অবকাঠামো উন্নয়ন, জেটি সম্প্রসারণ, ড্রেজিং কার্যক্রম এবং আধুনিক কন্টেইনার হ্যান্ডলিং সিস্টেম স্থাপন অন্তর্ভুক্ত থাকবে। প্রকল্পের কাজ শেষ হলে মংলা বন্দরের বার্ষিক পণ্য পরিবহন ক্ষমতা 15 মেট্রিক টনে উন্নীত হবে। এছাড়া কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা 1.5 লাখ থেকে বেড়ে 4 লাখ TEU হবে। এদিকে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বলেন, প্রকল্প সম্পন্ন হলে মংলা পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় বন্দরে রূপান্তরিত হবে। বর্তমানে বন্দরের কাঠামো ও সক্ষমতা দুটোই বেড়েছে। এখন বন্দরটির কার্যকারিতাও আগের চেয়ে বেশি উন্নত। স্থানীয় উন্নয়ন ও জনসম্পৃক্ততার দিকটি সামনে রেখে খুলনা সিভিক সোসাইটির সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, চীনের সঙ্গে এই চুক্তি নিঃসন্দেহে দেশের জন্য ইতিবাচক। তবে সরকারকে নিশ্চিত করতে হবে যাতে স্থানীয় জনগণ প্রকল্পে সরাসরি অংশগ্রহণ ও উপকার ভোগিতা নিশ্চিত করতে পারে। এই উন্নয়নের মাধ্যমে শুধু বন্দর নয়, বরং খুলনা সহ দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনীতিতে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে। বন্দর ও আশপাশের শিল্পাঞ্চল, যোগাযোগ অবকাঠামো, পর্যটন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এর দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে বলে বিশ্লেষকদের মত। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, সার্বভৌমত্ব রক্ষায় সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন। বাংলাদেশ ও চীন সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বেইজ আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনের জন্য সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা উচিত। এমন সংকটময় সময়ে চীন সবসময় সত্যের পক্ষে থাকবে। একই সঙ্গে ভারত কর্তৃক আক্রান্ত হলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে তার দেশ। ইয়াও ওয়েন আরও বলেন, পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে, কমাতে হবে উত্তেজনাও। চলতি মাসের শেষে শত ব্যবসায়ী, বিনিয়োগকারী সহ দেশটির বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসছেন। ইয়াও ওয়েনের দাবি, এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল আগে বাংলাদেশে আসেনি। এর মাধ্যমে বাণিজ্য আরও প্রসারিত হবে। চীনের রাষ্ট্রদূত বলেন, স্থিতিশীলতা ছাড়া
অগ্রগতি সম্ভব নয়। সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে খোলামেলা কথা বলতে চাই না। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক শুধু 50 বছরের নয়, এই দুই দেশের সম্পর্ক হাজার বছরের। চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সহযোগিতায় চীন বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, চীন বাংলাদেশ সম্পর্কে দুইটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখযোগ্য। সেটা হলো চীন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কখনো কোনো হস্তক্ষেপ করেনি। আরেকটি হলো চীন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে গভীর সম্পর্ক রাখে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি বা আওয়ামী লীগের আমলে যারা দোষর ছিলেন না, একসময় আওয়ামী লীগ করতেন, যারা আওয়ামী লীগের কর্মকাণ্ড, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড, টাকা পাচার পছন্দ করেননি কিংবা নিজেরাও এসব কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, এই ধরনের মানুষ বিএনপির নতুন প্রাথমিক সদস্য হতে পারবে। তিনি বলেন, যারা আওয়ামী লীগের রাজনীতি থেকে অনেক আগেই দূরে সরে গেছেন, ক্লিন ইমেজ রয়েছে যাদের। এছাড়া শ্রমিক, কৃষক, ব্যাংকার অর্থাৎ এলাকায় সজ্জন মানুষ হিসেবে পরিচিত, তারা সবাই আমাদের নতুন সদস্য হতে পারবেন যদি আমাদের দলের আদর্শ ধারণ করেন। রিজভী বলেন, বিএনপির নতুন সদস্য হতে পারবে সমাজের সর্বস্তরের মানুষ। যারা বিএনপিকে পছন্দ করেন তারা আগ্রহী হবেন বিএনপির সদস্য হতে, এটা প্রত্যাশা করি। কারণ এখন তো শেখ হাসিনার সেই আগ্রাসন আর নেই। তিনি আরও বলেন, এবার বিএনপির প্রাথমিক সদস্য হতে হলে আগে প্রাথমিক সদস্য ফর্ম নিতে হবে এবং রসিদ কাটতে হবে। এভাবেই যথাযথ পদক্ষেপের মাধ্যমে সদস্য পদ দেওয়া হবে। আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুকে হাসনাত লেখেন, শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত 23টা মিটিং করেছে। লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে, একসময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। তিনি আরও লেখেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমাদের কাছে অনেকেই আসেন কিছুটা সহানুভূতির জন্য বা কোনো উপকারের জন্যে। তখন অনেক সময়ই আমরা তাদেরকে নিরাশ করি। আমার পরামর্শ হচ্ছে, কাউকে নিরাশ করবেন না। আপনি যদি না পারেন তাহলে আপনি আশা দেন, অনুপ্রেরণা জাগান। নিরাশা তৈরি করলে একটা মানুষ প্রচণ্ডভাবে ভেঙে যায়, তার স্বপ্নগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেই জন্যে যেই আসুক না কেন, আপনি স্পষ্ট করে বলুন যে আমি হয়তো ঠিক আপনাকে যথার্থ কাজটি করে দিতে পারবো না, কিন্তু আমি কিছু বুদ্ধি দিতে পারি, আমি কিছু পরামর্শ রাখতে পারি যেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। সুতরাং আসুন, মানুষকে অনুপ্রেরণা দেই, হতাশা নয়। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। দর্শক, এবার দেশের বাইরের খবর। চলমান পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। ভারতের বিমান হামলায় নিহতদের জন্য তুরস্কের প্রার্থনার প্রশংসা করেন শাহবাজ। এই সংকটময় সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী তার টুইটে লিখেছেন, এই সংকটময় সময়ে পাকিস্তানের প্রতি তুরস্কের সংহতি এবং সমর্থনের জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানাই। শাহবাজ শরীফ আরও লিখেছেন, আমরা যে কোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব। দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখার জন্য তুরস্কের প্রচেষ্টার জন্য পাকিস্তান কৃতজ্ঞ। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে ভারতের বিমান হামলার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তুরস্ক বলেছিল, আমরা যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বেসামরিক নাগরিক এবং বেসামরিক ভবনের উপর হামলার নিন্দা জানাই। আমরা আশা করি উত্তেজনা কমাতে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে
চিঠিতে উভয় পক্ষকে একতরফা পদক্ষেপ এড়াতে আহ্বান জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে পহেলগামে হামলার তদন্তের জন্য পাকিস্তানের দাবিকে তুরস্ক সমর্থন করে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।